আমাদের আজকের গল্প তারানাথ তান্ত্রিক ও বকুলপুরের বিভীষিকা। গল্পটি পুরোটা শুনুন, আশা করি ভালো লাগবে। যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মাঝ রাতে রাস্তায় এক বিরাট নারী মূর্তি হেঁটে বেড়াচ্ছে আর ক্রমাগত হুঙ্কার দিয়ে অভিশাপের কঠিন বুলিতে গ্রাস করে নিচ্ছে বকুলপুর গ্রামকে। একজনকেও সে বাঁচতে দেবে না। কিন্তু কিন্তু কেন? কোন অভিশাপে কিছুদিনের আগের শস্য শ্যামলা গ্রাম পরিণত হলো মরুভূমিতে? কার নজর পড়ল? আর কতদিনই বা গ্রামের প্রত্যেকটি মানুষকে কাটাতে হবে অনাহারে? ঠাকুরমশাই, আমরা এসে গেছি। এবার এইগুলো বন্ধ করে একটু আসুন তো, একটু বসুন আমাদের সঙ্গে। বসো বসো, তোমরা অনেক দিন চর্চা না করে সব ভুলতে বসেছি, তাই আর কি একটু চেষ্টা করছি যেটুকু আছে সেটুকুও যাতে ধরে রাখা যায় আর কি। যাক সে কথা, একটু বসো, আমি এগুলো যথাস্থানে রেখে দিয়ে আসি। তারানাথ সমস্ত পুঁথি যত্ন সহকারে যথাস্থানে রেখে দিয়ে আমাদের কাছে এসে বসল এবং চারিকে উদ্দেশ্য করে বলল, চারিমা, কই গেলি? একটু মুড়ি মেখে নিয়ে আয়। অল্প সময়ের মধ্যেই চারি এসে 3টে বাটিতে তেলে মেখে মুড়ি আর সিঙ্গাড়া দিল। এইগুলো খান কাকাবাবুরা, আমি এক্ষুনি চা বানিয়ে আনছি। আমরা যত্ন সহকারে সেগুলো ভোজন করতে লাগলাম। এবার কিশোরী বলল, ঠাকুরমশাই, একটা গল্প হবে তো নাকি? গল্প? আমি কি লেখক নাকি সাহিত্যিক যে গল্প বলবো? গল্প আমি বলতে পারি না। আমি দেখলাম কেসটা কেমন অন্যদিকে ঘুরে যাচ্ছে। তারানাথ মুহূর্তের মধ্যে যদি মন পরিবর্তন করে নেয় তাহলে আমাদের হাতের কাছ থেকে আজ একটা গল্প ফসকেই যাবে। তাই সামাল দেওয়ার জন্য বললাম, আরে না না ঠাকুরমশাই, গল্প নয়। কিশোরী বলতে চাইছে যে আপনার জীবনের একটা ঘটে যাওয়া ঘটনা যদি আমাদের আজকে বলেন তাহলে কি ব্যাপারটা বেশ জমে যায় আর কি। কি তাই তো কিশোরী? হালকা ইশারা করে কিশোরীকে বুঝিয়ে দিলাম যে বাড়াবাড়ি না করে যুক্তিসঙ্গত উত্তর দিতে। কিশোরী বলল, না মানে ঠিক তাই ঠাকুরমশাই, আপনার জীবনের একটা ঘটনা আমাদেরকে শোনান না। তবে হ্যাঁ ঠাকুরমশাই, আজকে একটা দুর্দান্ত অন্য রকমের কাহিনী বলতে হবে। দেখি শোনান তো দেখি। তারানাথ এবার একটু ঠান্ডা হয়ে বললেন, সে তো শোনাবো। তোমরা এত দূর থেকে বৃষ্টি মাথায় নিয়ে এসেছো, তোমাদের আমি নিরাশ করব না। তবে তার আগে একটা সিগারেট পাওয়া যাবে হে? কিশোরী বলল, অবশ্যই ঠাকুরমশাই, এই নিন। এই বলে সম্পূর্ণ পাসিং সোয়ের প্যাকেটটা তার হাতে তুলে দিল সে। তারানাথ সেটা থেকে একটা সিগারেট বের করে ধরাতে যাবে এমন সময় চারি চা দিয়ে গেল। চারির হাতের চায়ের শেষ চুমুকটি মেরে একটা সিগারেট ধরিয়ে তারানাথ বলতে আরম্ভ করল, আজকের যে কাহিনীটা তোমাদের শোনাতে যাচ্ছি সেটা একটু অন্য রকম ভাবে তোমাদের ভালো লাগবে আশা করি। গল্পের মাঝে কিশোরীর ফোড়ন না কাটলেই নয়, তাই সে বলে উঠল, অন্যরকম মানে কিরকম ঠাকুরমশাই? আহা, আগে শোনোই না, তারপর না হয় বিচার করবে। আমি কিশোরীকে থামিয়ে বললাম, আহা ঠাকুরমশাই, আপনি বলুন তো, ওর কথায় কান দেবেন না। তাহলে শোনো। তখন আমি আমার নিজের বাড়িতে আছি। সারা বছর এই গ্রাম সেই গ্রাম ঘুরে ঘুরে বেরোনোর পর মায়ের জন্য মনটা কেমন করতে তখন কিছুদিনের জন্য বাড়ি ফিরে গিয়েছিলাম। একদিন সকালে দাওয়ায় বসে হুঁকো সাজিয়ে খেতে খেতে ভাবছিলাম এবার আবার বেরিয়ে পড়ার সময় এসেছে। অনেকদিন বাড়িতে থেকে আর ভালো লাগে না। তোমরা জানোই যে এক জায়গায় বেশি দিন থাকা আমার কাছে প্রায় অসম্ভব। তাই এই সব চিন্তা করছি। হঠাৎ দেখলাম বাড়ির সামনে 4 জন লোক একটি পালকি এনে থামালো এবং তার মধ্যে থেকে একটি মধ্যবয়সী ভদ্রলোক বেরিয়ে এলো। উঠানে এসে আমাকে প্রণাম জানিয়ে বলল, আগে মাফ করবেন,
এটা কি তারানাথ ঠাকুর মশাইয়ের বাড়ি? আমি বললাম, আমি তারানাথ, বলুন। আগে ঠাকুর মশাই, আমি অনেক দূর থেকে আপনার খোঁজে এসেছি। আমার গ্রাম বকুলপুর, আমি সেখানকার জমিদারের নায়েব। আমাদের গ্রামে খুব বিপদ ঠাকুর মশাই, তাই আমাদের জমিদার সূর্যকান্ত রায় মশাই আপনাকে আমন্ত্রণ জানিয়ে নিতে পাঠিয়েছেন। দয়া করে না করবেন না ঠাকুর মশাই। আমি বললাম, কি এমন বিপদ শুনি? ছেলেটি বলল, আগে ঠাকুর মশাই, সে কথা আপনাকে খুলে বলতে পারবো না। আগে আপনি চলুন, গেলেই বুঝতে পারবেন। আমরা এই বিপদের কিছুই বুঝতে পারছি না ঠাকুর মশাই। আশা করি আপনার মতন বিচক্ষণ মানুষের সমাধান করে দিতে পারবেন। চলুন ঠাকুর মশাই, আর দেরি করবেন না। অবশেষে আর সময় নষ্ট না করে তার সাথে বেরিয়ে পড়লাম বকুলপুর গ্রামে। বেলা ডোবার আগেই পৌঁছে গেলাম সেখানে, এবং গ্রামে পা দিতে না দিতেই বুঝতে পারলাম যে সত্যি এই গ্রামের উপর দিয়ে মারাত্মক এক ধ্বংসলীলা বয়ে চলেছে, অথবা চলবে। তোমরা জানো যে এই ক্ষমতা মধুসুন্দরী দেবী আমাকে দিয়েছে। কোনো কিছু অনিষ্ট হওয়ার আগে আমি তার পূর্বাভাস পেয়েই যাই, তাই সেবারও তার ব্যতিক্রম ঘটেনি। আমি মনে মনে বুঝতে পেরেছিলাম অনিষ্ট কিছু ঘটছে এই গ্রামে। নায়েব আমাকে যথারীতি আপ্যায়ন করে নিয়ে গেল জমিদার বাড়িতে। ভিতর থেকে একজন কম বয়সী ছোকরা বেরিয়ে এলেন। পরে বুঝলাম ইনি জমিদার। তারপর জমিদার মশাই এসে দুহাত জোর করে প্রণাম করে বলল, আরে আসুন আসুন ঠাকুর মশাই, লোকমুখে আপনার সুনাম অনেক শুনেছি, আজ চোখে দেখলাম। সত্যি ধন্য হলাম আজ। আমি জমিদারকে বাধা দিয়ে বললাম, না না জমিদারবাবু, এমন কথা বলবেন না। আমি সাধারণ একজন ব্যক্তি, একটু সাধু সঙ্গে ঘুরে জীবনে যা কিছু অর্জন করেছি সেটাই মানুষের হিতে ব্যবহার করি মাত্র। ঠিক আছে ঠাকুর মশাই, অনেক দূর থেকে এসেছেন, একটু বিশ্রাম নিন, পরে সব কথা হবে, কেমন? আমি সম্মতি জানিয়ে চলে গেলাম হাত মুখ ধুতে। দুজন লোক এসে পাতকুয়ো থেকে জল তুলে দিল। আমি হাত মুখ ধুয়ে অতিথিশালায় চলে গেলাম বিশ্রাম নিতে। খানিক পরে একজন লোক এসে আমাকে ডেকে নিয়ে গেল খাওয়া দাওয়া সেরে নেওয়ার জন্য। জমিদার আর আমি একসঙ্গে খেতে বসলাম, কিন্তু খেতে বসে একটা জিনিস চোখে পড়তে আমি অবাক হয়ে গেলাম। সাধারণত জমিদার বাড়িতে কোনো অতিথি এলে বিভিন্ন রকম পদের খাবার দিয়ে অতিথি আপ্যায়ন করা হয়, কিন্তু জমিদার সূর্যকান্তের বাড়িতে শুধুমাত্র ভাত, ডাল আর একটা তরকারি দিয়েই অতিথি আপ্যায়ন দেখে রীতিমতো অবাক হলাম। কিন্তু আমি এখানে অতিথি আপ্যায়ন করতে আসিনি, আর এমনিতেই আমার বেশি চাহিদা নেই। ভাত আর আলু সিদ্ধ হলেও আমার চলে যায়, তাই ব্যাপারটা নিয়ে অবাক হলেও বেশি মাথা ঘামালাম না। জমিদার মশাই বললেন, আগে ঠাকুর মশাই, কিছু মনে করবেন না, এর বেশি আমার আর সাধ্য নেই আপনাকে সেবা দেবার। খুব বিপদে পড়েছি ঠাকুর মশাই, পরে সব নিজেই বুঝতে পারবেন আপনি। আমি বললাম, না না, ছি, এই নিয়ে আপনি একদম ভাববেন না জমিদার মশাই। খাওয়া নিয়ে আমারও তো ভাবনা নেই, দুবেলা দুমুঠো অন্ন পেটে পড়লেই আমার চলে যায়। কিন্তু আপনি কিসের একটা বিপদের কথা বলেছিলেন, সেটাই বলুন বরং। এখন না ঠাকুর মশাই, খাওয়া দাওয়া শেষ করে এই নিয়ে আলোচনা করা যাবে এখন। আমিও সায় দিলাম এবং যথা সময়ে খাওয়া দাওয়া শেষ করে অতিথিশালায় দুজন বসলাম। আমাকে একটা চেয়ারে বসতে দিয়ে জমিদারও আমার সামনে একটি চেয়ার টেনে নিয়ে বসলেন। আমি তাকে বললাম, জমিদার মশাই, এবার আপনি বলুন সমস্যার কথা। তিনি বলতে আরম্ভ করলেন, আগে ঠাকুর মশাই, কদিন থেকে আমাদের গ্রামে এক ভয়াবহ অর্থ সংকট ও খাদ্য সংকট দেখা দিয়েছে, অথচ আমাদের এই গ্রাম আগে শস্য শ্যামলাতে ভরপুর ছিল। চাষিরা মাঠে যেত, যেমনভাবে হোক চাষ করলে ফসল হতো দেখার মতো। আমাদের পূর্বপুরুষ
চাষের সুবিধার জন্য গ্রামে একটি খাল খনন করেছিল। তাতে জল ছিল ভরপুর। সেই খালের জলের কথা বাদ দিলেও আকাশে উপযুক্ত সময় বৃষ্টি হতো। চাষিরা লাঙল নিয়ে বৃষ্টি ভিজে মধুর সুরে গান ধরে চাষ করত, আর ফসল কাটার সময় হলে একসঙ্গে তা কেটে গোলা ভরে রাখত। এক সময়কার চির সবুজ বকুলপুর আজ ধুধু করছে সাদা মাটিতে। পাশের খালেও এক ফোঁটা জল নেই চাষ করার মতো। যেন এক মরুভূমিতে রূপান্তরিত হয়ে গেছে আমাদের এই বকুলপুর। চাষের জমিতে এমন বড় বড় ফাটল ধরেছে, কি বলবো ঠাকুরমশাই, যেন এই পুরো বকুলপুর গ্রামকে সেই ফাটলের মধ্যে দিয়ে কেউ নিয়ে চলে যাবে পাতালের গভীরে। দিনের পর দিন চাষিরা না খেতে পেয়ে মরতে বসেছে। এই আমার বাড়িতে দেখুন না, এক মুঠো ভাত ডাল ছাড়ার কিছুই জুটছে না। এদিকে আমার বিয়ের কথা ছিল পাশের গ্রাম মহেশপুরের জমিদার কন্যার সাথে, কিন্তু আমার গ্রামের এই অকরুণ অবস্থা দেখে তারাও আর বিয়েতে মত দিচ্ছে না। আর আমিও বিয়ে করব না বলে ঠিক করেছি। যেখানে জমিদার বাড়ির লোকেরা ঠিক করে খেতে পায় না, তাহলে সাধারণ গ্রামের চাষিদের কি অবস্থা একবার ভেবে দেখুন ঠাকুরমশাই। গ্রামের দিকে তাকানো যাচ্ছে না। প্রায় সময় শ্মশানে ভিড় পড়ে যাচ্ছে না খেতে পাওয়া মানুষের মৃতদেহের সৎকারের জন্য। আমি অনেক চেষ্টা করেও এই দুর্ভিক্ষ সহ মড়ক আটকাতে পারছি না ঠাকুরমশাই। গ্রামের লোকেরা বলছে এই গ্রামে নাকি কোনো অপশক্তির কুদৃষ্টি পড়েছে, কিন্তু আমি এর সঠিক কারণ জানি না, তাই আপনাকে আমন্ত্রণ করে নিয়ে এসেছি। আচ্ছা, আপনি বলুন ঠাকুরমশাই, এই জমিদার বাড়িতে পূর্বপুরুষ ধরে মা অন্নপূর্ণা পূজিত হয়ে আসছেন। দেবীর বিগ্রহ খুব জাগ্রত ঠাকুরমশাই। প্রতিদিন মায়ের সেবা করা হয়। গ্রামের সকল মানুষ মিলে একসাথে বছরে আমরা দেবীর পূজা দিয়ে উৎসব পালন করি। দেবীর কৃপায় গ্রামে চাষাবাদ করে গ্রামের মানুষ দুমুঠো অন্ন মুখে দিতে পারে। সেই দেবীর উপস্থিতি সত্ত্বেও কিভাবে কোনো অপশক্তি বিরাজ করতে পারে আমি বুঝতে পারছি না। দেখুন না ঠাকুরমশাই, এর কোনো বিহিত আপনি করতে পারেন কি না? চোখের সামনে গ্রাম উজাড় হয়ে যেতে আমি আর দেখতে পাচ্ছি না ঠাকুরমশাই, আমি আর দেখতে পাচ্ছি না। আপনি কিছু একটা করুন না ঠাকুরমশাই, কিছু একটা করুন, দয়া করে করুন। এতগুলো কথা বলে জমিদার সূর্যকান্ত দুঃখ ও শোকে হাউ হাউ করে কেঁদে ফেললেন এবং আমার পা ধরে লুটিয়ে পড়লেন। আমি তাকে বাধা দিয়ে বললাম, এ কি করছেন জমিদার মশাই? উঠুন উঠুন, আমি দেখছি কি করা যায়, কিন্তু আপনি শান্ত হন। এর উপযুক্ত কারণ নির্ণয় করতে পারলে ঠিক আমি এই মহামারী আটকাব। আচ্ছা, দেবী অন্নপূর্ণার মন্দিরটি কোন দিকে? ঠাকুরমশাই, এই বাড়ির পূর্ব দিকে মন্দিরটি অবস্থিত। কাল সকালে আপনাকে দেখিয়ে আনবো ক্ষণ। জমিদার মশাইকে সান্ত্বনা দিয়ে তাকে বিশ্রাম নিতে বলে নিজেও বিশ্রাম নিতে চলে গেলাম। রাতটুকু পার করে কাল সকাল থেকেই গ্রামে ঘুরতে হবে এর কারণ খোঁজার জন্য। জমিদার মশাইয়ের বলা কথাগুলো আমি ভাবতে ভাবতে আর সকালের অপেক্ষা করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম তা জানি না। পরদিন খুব ভোর ভোর উঠে প্রাতকর্ম সেরে দেবী অন্নপূর্ণার মন্দিরের দিকে গেলাম। মা অন্নপূর্ণার মূর্তি দর্শন করে দুহাত জোর করে প্রণাম করলাম। মা, তুই যেখানে বিরাজ করছিস, নিত্য সেবা পাচ্ছিস, সেই গ্রামের এই দুর্দশা আসে কিভাবে মা? দেখিয়ে দে মা, এই গ্রামকে উদ্ধার করার পথ দেখিয়ে দে মা। কিছুক্ষণ পর নায়েবকে গ্রাম ঘুরে দেখার জন্য যাচ্ছি বলে বেরিয়ে পড়লাম, আর বললাম জমিদার উঠলে যেন কোনো চিন্তা না করে, আমি ঠিক সময়ে ফিরে আসব। এই বলে গ্রামে বেরিয়ে পড়লাম। সত্যি জমিদার বাবুর কথা মতো চাষের জমি একেবারেই ফাঁকা ধুধু তেপান্তরের মতো পড়ে আছে।
খাল বিলে একটুও জলের ছিটে ফোঁটাও নেই। শুধু গ্রামে দু একটা পুকুরে জল থাকলেও সে কদিনের মধ্যে শূন্য হয়ে যেতে বসেছে। সকাল থেকে ঘুরে ঘুরে বেলা গড়িয়ে দুপুরে এসে মিশেছে। কোনো কুল কিনারা বের করতে না পেরে অসহ্য রোদের তাপে একটি বট বৃক্ষের তলায় বসে আছে। কখন জানি না তন্দ্রা এসে গিয়েছিল। ঘোর কাটলো একটা বাচ্চা মেয়ের মিষ্টি গলার আওয়াজে। কে আপনি বাবা মশাই? আর এখানে এমন ভাবে শুয়ে আছেন যে? আপনার বাড়ি কোথায়? ওরে মা, আমি একজন পথিক রে। এখান দিয়ে যাচ্ছিলাম, বড়ই ক্লান্ত কিনা তাই একটু বিশ্রাম নিচ্ছিলাম। তাহলে আপনার বাড়িটা কোথায়? আমার কোনো বাড়ি নেই রে মা, সর্বদাই ঘুরে ঘুরে বেড়াই। তবে আপনি এখন আমাদের বাড়ি চলুন দেখি, আমাদের বাড়িতেই বিশ্রাম নেবেন, চলুন। আমি বাচ্চা মেয়েটার কথাতে তো অবাক হলাম। এইটুকু একটা মেয়ে, কিন্তু তার কথাবার্তায় মনে হয় সব ভ্রান্ত মার্জিত ঘরের মেয়ে। তার কথায় এটুকু স্পষ্ট যে আমাকে না নিয়ে সে যাবে না, যেন সে জোরপূর্বক নিয়ে যাবেই আমাকে। না রে মা, যাব না। আমি এখনই চলে যাব, পরে না হয় আবার গেলে যাবক্ষণ। না না, এখনই যেতে হবে। আমাদের বাড়িতে গিয়ে কিছু মুখে দিয়ে তবেই আপনার যাওয়া হবে, তার আগে না। এই আমি বসলুম। এই বলে সে ধপ করে মাটিতে বসে পড়ল। আমি বুঝলাম, আচ্ছা নাছোড় বান্দা মেয়ে তো এ। বললাম, আচ্ছা চল। তোর ঘর কোন দিকে? সে গ্রামের দিকে আঙুল দেখিয়ে বলল, ওই তো আমাদের ঘর, চলুন বাবা মশাই, আমি আপনাকে নিয়ে যাচ্ছি, আপনি আমার পিছন পিছন আসুন। আমি যেতে যেতে বললাম, তা হ্যাঁ রে মা, তোর নাম কি? আমার নাম পারো। এবার আপনার নামটাও বলুন দেখি বাবা মশাই। এই বলে সে ফিক করে হাসল। সত্যি মেয়ের সাহস আছে। অন্য বাচ্চা হলে বোধহয় আমার বেশভূষা দেখে ভয় পেত, কিন্তু এই মেয়েটা কি দারুণভাবে আমার সাথে মিশে গেছে। মেয়েটা খুব মিশুকে, আর তার শিশু সুলভ মন অত্যন্ত সুন্দর। আমি তাকে বললাম, আমার নাম তারানাথ চক্রবর্তী। এবার মেয়েটি একটি বাড়ির দরজার সামনে এনে আমাকে দাঁড় করালো এবং ডাক দিল তার মা বাবার উদ্দেশ্যে। বাবা, মা, তাড়াতাড়ি এসো, দেখো কাকে নিয়ে এসেছি। ভিতর থেকে একজন মহিলা কণ্ঠস্বর বেশ ধমকের সুরে বলে উঠল, হ্যাঁ রে অবাগি, এই ভর দুপুরে কাকে আবার জুটিয়ে এনেছিস শুনি? এই সুলভ কথা বলে পারোর মা এবং বাবা দুজনেই বেরিয়ে এলো। আমাকে দেখে পারোর মা বলে উঠল তার স্বামীর উদ্দেশ্যে, দেখেছ, পই পই করে বারণ করেছিলাম অমন দরদি মেয়েকে ঘরে আটকে রাখো, তা না করে ছেড়ে দিয়েছ। এবার হয়েছে তো শিক্ষা। আহা, কি হচ্ছে তারা? দেখছো তো একজন অতিথি এসেছেন, তার সামনে এইসব কথা কি না বললেই চলে না তোমার? না, চলে না। এবার কি হবে শুনি? বলি, তোমার গুণধর মেয়ে তো একজন অতিথিকে নিয়ে এসেছে, এবার কি হবে? অতিথিকে এই ভর দুপুরে না সেবা দিয়ে রাখতে পারবে? তাও আবার বেশভূষা দেখে মনে হচ্ছে তো ব্রাহ্মণ। গেরস্থের অমঙ্গল হবে, জানো না? আমি এতক্ষণে এদের এমন ব্যবহারের কারণ বুঝতে পেরেছি, তাই একটু হেসে বললাম, আরে মা, চিন্তা করিস নে, তোদের বাড়িতে আমি সেবা না পেলেও তোদের কোনো অমঙ্গল হবে না। এবার তারা দেবী বলল, আগে ঠাকুরমশাই কি বলবো, আমাদের খুব অভাব, দুবেলা দুমুঠো খেতে পাইনে, তাই অমন দু কথা বেরিয়ে এসেছে মুখ থেকে। আসলে গেরস্থের বাড়িতে অতিথি অভুক্ত হয়ে থাকবেন, এইটা যে ভীষণ পাপ। কিন্তু আমাদের তো কিছু করার নেই ঠাকুরমশাই, এই সময় শুধুমাত্র জল ছাড়া আর কিছু মুখে তুলে দেওয়ার জোগাড় তো নেই। আমি থামিয়ে বললাম, চুপ কর মা, আমি এই গ্রামের অবস্থা সম্পর্কে সবই জানি, তাই আমি তোদের এমন ব্যবহারে একটুও অসন্তুষ্ট হইনি। আসুন আসুন ঠাকুর মশাই, বসুন এখানে। পারো মা, এক গ্লাস জল এনে দাও তো মা। এখনই আনছি বাবা। এই বলে পারো ভিতরে গেল জল আনতে।
এদিকে মোহন আর তারা দেবী দুজন আমার পাশে বসে বাতাস করতে লাগলো। আমি তারা দেবীকে উদ্দেশ্য করে বললাম, যাই বলো মা, তোমার মেয়ে একখানা রত্ন, খুবই সৌভাগ্যবতী হবে ও, ওকে দেখেই আমি বুঝতে পেরেছি। তারা দেবী একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, সৌভাগ্যবতী আর কোথায় ঠাকুরমশাই, আর কিছুদিনের মধ্যে তো শেষ হয়ে যাবে পুরো গ্রাম। না খেয়ে আর কদিন বেঁচে থাকা যায় বলুন? মেয়েটা 4 দিন না খেয়ে আছে, তবুও অবাগের মুখে হাসি কমে না, তবুও সে আগের মতোই দয়ালু মন ভাবাপন্ন। আমি থামিয়ে বললাম, চিন্তা করিস নে মা, সব ঠিক হয়ে যাবে। যে আঁধার এই বকুলপুরে নেমে এসেছে তা খুব তাড়াতাড়ি শেষ হবে। আমি এবার তাদেরকে আমার পরিচয় এবং সব কিছু খুলে বললাম। তারা অত্যন্ত খুশি হলো, কিন্তু একটি কথা শুনে মনে হলো একটু অবাক হয়ে গেছে। আমি যে জমিদার বাড়িতে এসেছি এটা শুনে ওরা মোটেও খুশি না। তার কারণ জিজ্ঞাসা করতে মোহন বলল, জমিদার বাড়িতে উঠে আপনি খুব ভুল করেছেন ঠাকুরমশাই। আপনি জানেন না ঠাকুরমশাই, এই গ্রামের এই দুর্ভিক্ষের জন্য ওই জমিদার বাড়ির লোকেরাই দায়ী। আমি রীতিমতো অবাক হয়ে গেলাম এবং জিজ্ঞাসা করলাম, কেন এই কথা বলছো কেন মোহন? আপনি সব বুঝতে পারবেন ঠাকুরমশাই। আমিও সঠিক কারণ জানি না, তবে জমিদার বাড়ির একটা ঘটনা আমরা গ্রামবাসী সবাই জানি। তাই গ্রামের অনেক মানুষ এই দুর্ভিক্ষকে কোনো অপশক্তির নজর লেগেছে গ্রামে এটা বিশ্বাস করে। অনেকে আবার এর কারণ হিসেবে জমিদার বাড়িতে ঘটে যাওয়া ওই ঘটনাটিকে দায়ী করে থাকে। আমি বললাম, কি সেই ঘটনা মোহন? আগে ঠাকুরমশাই, সেই ঘটনাটি জানানোর আগে আপনাকে একটা জিনিস দেখাতে চাই, তাহলে আপনি বুঝতে পারবেন। এই বলে সে আমাকে নিয়ে বেরিয়ে পড়ল রাস্তায়। আমি কিছু বুঝতে পারছি না কোথায় নিয়ে যাচ্ছে। খানিক ঘুরতে ঘুরতে একটা ফাঁকা জায়গায় একটা তাল পাতার কুঠিরের সামনে এসে দাঁড়ালাম দুজনে। দেখলাম কুঠিরের সামনে একজন মানুষকে দড়ি দিয়ে একটা গাছের সাথে বাঁধা আছে। দেখে বুঝতে অসুবিধা হলো না যে একটি পাগল। সে চেঁচিয়ে চেঁচিয়ে অনবরত বলে চলেছে নানান কথা। ছাড়বে না, কাউকে ছাড়বে না, আমি জানি ও ছাড়বে না, সবাইকে শেষ করে দেবে, কেউ বাঁচবে না। আবার সে কথা বলার ভঙ্গিমা পরিবর্তন করে হাসতে লাগলো বিকট শব্দে। কিন্তু কিন্তু আমি 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 পারি, আমি জানি, আমি জানি আমি পারি, সবাইকে শেষ করবে, আমি জানি আমি সবাইকে বাঁচাতে পারি, কিন্তু কিন্তু আমি বাঁচাবো না। এই সমস্ত উল্টো পাল্টা কথা বলতে থাকে। আমি এবার মোহনের দিকে তাকালাম। আমি কিছু বলার আগেই সে বলল, এবার জিজ্ঞাসা করবেন তো ঠাকুরমশাই, কেন আপনাকে এখানে নিয়ে এলাম? বলছি শুনুন। এই যে পাগলকে দেখছেন, ইনি কিন্তু পাগল ছিলেন না, আর ইনি হলেন জমিদার বাড়ির মেজ সন্তান, অর্থাৎ বর্তমান জমিদারের মেজ দাদা। এনাকে এখানে বেঁধে রেখে দিয়ে গেছে জমিদার বাড়ির লোকেরা। জমিদার বাড়ি থেকে লোক এসে এনাকে খাবার দিয়ে যায়। তাদের হুকুম ছাড়া আজ পর্যন্ত কোনোদিন এনাকে এখান থেকে, এই বাঁধন থেকে মুক্ত করা হয়নি। আমি বললাম, কিন্তু কেন এমনভাবে এনাকে এখানে এনে রাখা হয়েছে জানো? মোহন বলল, চলুন এবার, যেতে যেতে সব বলছি। রাস্তায় হাঁটতে হাঁটতে মোহন বলতে লাগলো, এই ঘটনাটি বছর 5 আগের ঘটনা, বুঝলেন ঠাকুরমশাই। যদিও ঘটনার আসল কারণ আমরা কেউ জানি না, তবে যেটুকু জানি বলছি। জমিদার বাড়ির 3 জন ছেলে ছিল। তাদের বাবা মা দুজনেই পরলোক গমন করেছিল অনেক দিন আগেই। স্বভাবত জমিদার দেখাশোনার ভার পড়েছিল বড় ছেলে রাঘব রায়ের ওপর, কিন্তু ওনার স্বভাব চরিত্র মোটেই সুবিধার ছিল না।
তারপর একদিন কিসে কি হলো জানি না, জমিদার রাঘববাবুকে এবং তার নায়েব আর 10 জন লেঠেলকে একদিন পাওয়া গেল মৃত অবস্থায় জমিদার বাড়ি সংলগ্ন দেবী অন্নপূর্ণা মন্দিরের সামনে। আর সেই দিন থেকেই জমিদার বাড়ির মেজ ছেলে নিশিকান্ত রায় একেবারে উন্মাদ হয়ে গেছে। তারপর জমিদার হয়েছেন বর্তমান জমিদার সূর্যকান্ত রায়। কিন্তু ঠাকুরমশাই, এর সম্পূর্ণ সঠিক কারণ আমরা কেউ জানি না। তবে ঘটনাটি ঘটেছিল জমিদার বাড়ির বাৎসরিক অন্নপূর্ণা পূজার উৎসবের দিন। সেবার আমরা পূজা মণ্ডপে যাইনি, তাই অনেকেই ঘটনার সঠিক কারণ জানি না। আর যারা জানে তারা কেউ বলতেও চায় না। তবে অনেকেই মনে করে সেদিনের সেই ঘটনার জন্য আজকের দুর্ভিক্ষের কোনো সম্পর্ক থাকলেও থাকতে পারে। এইটুকু জমিদার বাড়ির ইতিহাস বলে দিলাম, বাকিটা আপনি উদ্ধার করুন আর আমাদের এই বিপদ থেকে রক্ষা করুন ঠাকুরমশাই। আমি এবার তাকে সান্ত্বনা দিয়ে বললাম, চিন্তা করো না, আমি চেষ্টা করব অবশ্যই। আসল ঘটনাটা আমি সবার সামনে আনব। এখন তবে তুমি বাড়ি যাও, আমিও চলি জমিদার বাড়িতে। বেলা গড়িয়েছে, ওখানে না গেলে এর সুরাহা করা যাবে না। পরে আবার তোমাদের সাথে দেখা করতে আসবক্ষণ। এই বলে সেইখান থেকে প্রস্থান করলাম এবং কিছুক্ষণ পর জমিদার বাড়িতে পৌঁছে গেলাম। জমিদার বাড়িতে পৌঁছতে জমিদার মশাই এসে আমাকে সারাদিন কোথায় ছিলাম, কি করলাম, এই সমস্ত নানান প্রশ্ন করল। আমি আসল ঘটনাগুলো চেপে রেখে উত্তর দিলাম গ্রাম পরিদর্শনের কথা বলে। তাহলে ঠাকুরমশাই কেমন বুঝলেন গ্রাম ঘুরে? এর কোনো সুরাহা পেলেন? আমি বললাম, না, এখনো কোনো সুরাহা পাইনি, তবে খুব শীঘ্রই এর প্রতিকার আমি বার করব। এই সমস্ত কথাবার্তা শেষ করে সন্ধ্যা গড়িয়ে প্রায় একটু রাত নেমে আসতে খাওয়া দাওয়া সেরে নিজের ঘরে বিশ্রামের জন্য চলে গেলাম। রাতে ঘরে বসে আমার একটা বুদ্ধি খেলে গেল। আমি চিন্তা করলাম আজ রাতেই এই ঘটনার আসল কারণ আমাকে খুঁজে বার করতে হবে। তাই আমি মনে মনে ভাবলাম রাত্রে জমিদার বাড়ির লোকজন ঘুমিয়ে পড়লেই আমি বেরিয়ে পড়ব। যেমন ভাবা তেমন কাজ। কয়েক ঘন্টা ধরে লক্ষ্য রেখে জমিদার বাড়ি নিস্তব্ধ হয়ে গেলে সাবধানে বেরিয়ে পড়লাম। রাতের অন্ধকারে তেমন একটা চলতে অসুবিধা হলো না, কারণ দুদিন পরই পূর্ণিমা। আকাশে গোলাকার পূর্ণ চন্দ্রের আলোর জ্যোতি পড়ছে ফসল শূন্য মাঠে। আমি ক্রমশ এগোতে লাগলাম 2 মাঠের মাঝের মাটির রাস্তা দিয়ে, এবং আমি পরিষ্কার বুঝতে পারছি যে আমি আবার সেই পাগল অর্থাৎ জমিদার বাড়ির মেজ ছেলের আস্তানার দিকেই যাচ্ছি। খানিকক্ষণ হাঁটার পর অবশেষে সেই জায়গায় এসে উপস্থিত হলাম এবং খানিক দাঁড়িয়ে গেলাম একটা জিনিস দেখে। দেখলাম হাতে বল্লমধারী 2 জন লোক বেরিয়ে আসছে সেই কুটির থেকে। বুঝতে পারলাম এটা জমিদার বাড়ির সেপাই। রাতের খাবার পৌঁছে দিতে এসেছিলেন মেজ জমিদার নিশিকান্তের জন্য। আমি এতক্ষণে একটা গাছের ছায়ায় এমনভাবে লুকিয়ে পড়লাম যাতে তাদের নজরে না পড়ে যায়। খানিক পরে তারা 2 জন আমাকে পাশ কাটিয়ে দ্রুত গতিতে পা চালিয়ে চলে গেল। তারা আমাকে দেখতে পায়নি বুঝতে পারলাম। আমি তাদের দিকে নজর রাখলাম যতক্ষণ না তারা মিলিয়ে যায় দূরের অন্ধকারে। এক সময় দেখলাম জ্যোৎস্নার আলোয় তাদেরকে আর দেখা যাচ্ছে না, অর্থাৎ তারা মিলিয়ে গেছে অন্ধকারের অন্তরালে। আবার আগের মতো পুরো শুনশান হয়ে গেল রাতের অন্ধকার। 2-1টা ঝিঁঝি পোকা ছাড়া আর কোনো আওয়াজ কানে আসছে না। আমি এবার উঠে দাঁড়িয়ে পাগলের কুঠির দিকে এগোতে যাব, ঠিক এমন সময় এক আশ্চর্য ঘটনা দেখে আমি রীতিমতো অবাক ও বিস্মিত হয়ে গেলাম। আমি দেখলাম সেই পাগল অর্থাৎ নিশিকান্তর কুঠির থেকে বেরিয়ে এলো বিরাট এলোকেশী নারী মূর্তি।
অবয়বটির মুখ দেখা যাচ্ছে না, তার সম্পূর্ণ পিঠ লম্বা লম্বা চুলে ঢাকা, পরনে একটা লাল বেড়ে শাড়ি, খালি পায়ে ক্রমশ এগিয়ে চলেছে। আমি এতক্ষণ হতবাক হয়ে ঘটনাটা দেখছি। এক সময় দেখলাম নারী মূর্তিটি এগিয়ে চলেছে ফাঁকা মাঠের রাস্তা দিয়ে গ্রামের দিকে। আমি কোনো কিছু না ভেবে তার পিছু নিলাম। আশ্চর্যের বিষয় হলো মূর্তিটি একবারের জন্য পিছন ফিরে তাকাচ্ছে না, সে তার মতো দিব্যি এগিয়ে চলেছে সামনের দিকে। আমি এতক্ষণে তার খুব কাছে চলে এসেছি। এবার লক্ষ্য করলাম তার পায়ের দিকে। তার দুটি পায়ে সোনার নূপুর এবং আলতা সহযোগে তার রূপ আরো বাড়িয়ে দিয়েছে। সারা শরীর থেকে তীব্র এক জ্যোতি বেরিয়ে আসছে। দেখে মনে হচ্ছে এ কোনো এক দেবী স্বর্গ থেকে নেমে এসেছে এই গ্রামের অভিশাপ মোচন করতে। কিন্তু না, খানিক পরেই মূর্তিটি স্থির হলো। আমিও দাঁড়িয়ে পড়লাম এবং সঙ্গে সঙ্গে লুকিয়ে পড়লাম একটা গাছের আড়ালে। এবার মূর্তিটি চিৎকার করে উঠল ফাঁকা মাঠের পরে, যেন গ্রামকে নিশানা করে। সে চিৎকারের কাছে কান পেতে রাখা প্রায় অসম্ভব। মেয়েটি বলছে, মরবি তোরা, সবাই মরবি, কাউকে বাঁচতে দেব না, এই গ্রাম উজাড় করে দেব, আমার অভিশাপে তোরা নরকবাসী হবি। হা 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 হা। তার তীব্র হাসি এক সময় বদলে গেল হৃদয় বিদরণকারী করুণ কণ্ঠস্বরে। কখনো সে কেঁদে কেঁদে বলল, পাপ করেছিস, বিরাট পাপ, তোদেরকে আমি কিভাবে ক্ষমা করি বল? পারবি না, পারবি না, তোরা কেউ বাঁচতে পারবি না, অনাহারে মরবি সবকটা, অনাহারে মরবি। এই সমস্ত কথা বলতে বলতে আবার তার ভাব পরিবর্তন হলো। এবার সে বিকট সুরে হাসতে হাসতে রুদ্র প্রলয় মূর্তি ধারণ করে আনন্দে নৃত্য শুরু করে দিয়েছে। তার রূপ পরিবর্তন হয়ে গেছে মহামায়া কালীতে। আমি এতক্ষণে সমস্ত কিছু বুঝতে পেরে গেলাম। এতক্ষণ যে আমার সামনে ঘুরে বেরিয়েছে, ইনি আর কেউ নয়, মা মহামায়া। এতক্ষণ মা অন্নপূর্ণা রূপে ছিলেন, এখন মা মহাকালী রূপে প্রলয় নাচ নেচে চলেছে। মায়ের এই নাচ মানে সৃষ্টির বিনাশ হওয়া। কিন্তু এই শুভ শক্তি আসলে কি চায়, আর কেনই বা তার অভিশাপ পড়েছে এই গ্রামে? এর কারণ আমাকে বার করতেই হবে। কিন্তু মায়ের এই ভয়ঙ্করী রূপের সামনে দাঁড়ানোর মতো ক্ষমতা আমার নেই। মায়ের এই নাচকে থামানোর ক্ষমতা আমার নেই। তাই সেদিন আস্তে আস্তে মায়ের চোখের আড়ালে প্রায় পালিয়ে চলে এলাম জমিদার বাড়িতে। জমিদার বাড়িতে এসে আমি পুরো ঘটনা সাজিয়ে নিলাম নিজের মনের মধ্যে। ওদিকে পারুর বাবার বলা জমিদার বাড়ির সংক্ষিপ্ত ইতিহাস আর আজকের রাতের ঘটনা, দুটোকে এক সুতোয় বেঁধে আমি এটা বুঝতে পারলাম যে এই ঘটনার জট কাটাতে পারে একমাত্র বর্তমান জমিদার মশাই নিজেই। এতক্ষণে তারানাথ একটু থামলেন। এইবার কিশোরী বলে উঠল, কেন ঠাকুর মশাই? জমিদার মশাই কি এমন কিছু জানতেন যেটা এই ঘটনার সঙ্গে সম্পর্কিত? প্রশ্নটা নেহাতি খারাপ করেনি কিশোরী। আমারও কৌতূহল বেড়ে গিয়েছে পরবর্তী ঘটনা শোনার জন্য। বলছি, দাঁড়াও, তার আগে এক কাপ চা বানিয়ে নিয়ে আসি। চারি এতক্ষণে ঘুমিয়ে পড়েছে, তাই আমি নিজেই বানিয়ে আনি, বুঝলে? আমি আর কিশোরী বাধা দিতে গিয়েও থেমে গেলাম, কারণ এই দিকে আমাদেরও মনটা একটু সিগারেট সিগারেট করছে। তারানাথ চোখের আড়ালে রান্নাঘরে যেতেই
দুজনে মিলে দুখানা সিগারেট ধরিয়ে নিয়ে জানলার পাশে গিয়ে যত দ্রুত সম্ভব ধূমপান সেরে আবার যে যার জায়গায় এসে বসে পড়লাম। কিছুক্ষণ পর তারানাথ 3 কাপ চা বানিয়ে নিয়ে এসে বসল নিজের আসনে। চায়ের শেষ চুমুকটি মেরে সিগারেট ধরিয়ে দুখানা টান মেরে পুনরায় ঠিক সেইখান থেকেই গল্প আরম্ভ করল। তার পরের দিনই জমিদার মশাইকে ডেকে বললাম, জমিদার মশাই, আমার মনে হচ্ছে আপনি কোনো কিছু লুকিয়েছেন আমার কাছ থেকে। দয়া করে সেই ঘটনাটি সম্পূর্ণ বলুন, যেটা আজ থেকে 5 বছর আগে ঘটেছিল আপনাদের দেবী অন্নপূর্ণার মন্দিরের সামনে। আমার মুখে এমন কথা শুনে জমিদার বাবু একটু অবাক হলেন। সঙ্গে সঙ্গে অবাক ভাবটি কাটিয়ে তিনি বললেন, মানে ঠাকুরমশাই, ওই কথা আপনি জানতে পারলেন কিভাবে? আমি বললাম, কিভাবে কেন জানতে পারলাম এখন সেটা বলার সময় নয়। আপনি আমার কাছে গোপন করেছেন, এখনও আর দয়া করে কিছু না গোপন করে বলুন, এতে আপনাদেরই সবার মঙ্গল। তিনি বললেন, ঠাকুরমশাই, আমি ওই ঘটনা আপনার কাছে গোপন করেছিলাম এই কারণ আমি বুঝতে পারিনি যে এই দুর্দশার কারণ হিসাবে ওই ঘটনার প্রভাব রয়েছে। তবে আপনার কাছে কিছুই আর গোপন করব না। আপনি একজন দিব্য জ্ঞান সম্পন্ন মানুষ, আপনার কাছে কতক্ষণই বার গোপন করে রাখবো বলুন তো? তাই সমস্তটা খুলে বলছি। আমাদের অনেক ছোটবেলায় আমার বাবা মা দুজনকেই হারিয়েছি। আমরা 3 ভাই ছিলাম এই জমিদার বাড়ির উত্তরসূরি। আমি ছাড়াও আমার আরও 2টি ভাই ছিল। সব বুঝতে পারবেন তাদের ব্যাপারে। তো বাবা মা মারা যাবার পর বড়দাদা জমিদারির দায়ভার গ্রহণ করেন। কিন্তু আমার বড়দাদা ছিল অত্যন্ত খারাপ মানসিকতার মানুষ। উল্টো দিকে আমার মেজদাদা ছিল খুব শান্ত হৃদয়ের মানুষ। আমার বড়দার ভুলগুলো মেজদা অতি সহজে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতেন। এই কারণেই জমিদার বাবুর তার মেজ ভাইয়ের প্রতি ক্ষোভ ছিল প্রচুর, কিন্তু নিজের ভাই হওয়াতে অতটা সুবিধা করে উঠতে পারেননি। এই রকম ছিল আমাদের জমিদার বাড়ির সংসার। এবার আসি ঘটনাতে। জমিদার খারাপ হলেও প্রজারা ছিল জমিদারের শুভাকাঙ্ক্ষী। তারা নির্দ্বিধায় মেনে নিয়েছিল অমন জমিদারকে। নির্দ্বিধায় জমিদার বাড়িতে আসা যাওয়া করত তাদের সমস্যা নিয়ে। বলতে গেলে একটা সুখের দিন ছিল প্রজাসহ সম্পূর্ণ এই বকুলপুর গ্রামে। অবশেষে সেই দিন এলো, দেবী অন্নপূর্ণার পূজার পূর্ণ লগ্ন। বছরে ওই একদিন করে গ্রামের সমস্ত মানুষের ভিড় নামত জমিদার বাড়িতে। আমাদের পূর্বপুরুষ থেকে চলে আসে জমিদার বাড়িতে অন্নপূর্ণা পূজার রীতি। ঢাক ঢোল, গ্রামের চাষিদের কীর্তন মিলিয়ে খুব আনন্দ হতো ওই কটা দিন জমিদার বাড়িতে। কিন্তু ওইবারের সুখের অন্নপূর্ণা পুজো হয়ে উঠল অভিশাপের। সেবারেও দেবী অন্নপূর্ণার পূজার জন্য আনা হলো কুলপুরোহিত রথিরাম চাটুর্যেকে। তিনি বরাবরই আমার বাবার আমল থেকে আমাদের বাড়িতে পূজা করে থাকেন। তার বাড়ি আমাদের গ্রামের উত্তর দিকে, গ্রামের শেষ মাথায়। এক যুবতী মেয়ে ছাড়া তার আর কেউই ছিল না এই ত্রিসংসারে। মেয়েটি বেশ দেখতে ছিল। গ্রামের অধিকাংশ ছেলেরই নজর ছিল মেয়েটির দিকে, কিন্তু ব্রাহ্মণের মেয়ে বলে কেউ সাহস পেত না তার সাথে চলাফেরার। কিন্তু মেয়েটি অতি সহজে সবার সাথেই হেসে কথা বলতো, মিশে যেত বন্ধুর মতো। তো সেই পুজোর দিনও বাবার সাথে এসেছিল জমিদার বাড়িতে পূজা মণ্ডপে। বাবার হাতে হাতে সমস্ত উপকরণ সাজিয়ে দিয়ে সে চলে গেল তার মতো লোকের ভিড়ে। তারপর উপযুক্ত সময় রথিরাম চাটুর্যে পূজার সমস্ত উপকরণ অতি সহজে সাজিয়ে নিয়ে বসে পড়লেন পূজার আসনে। এক এক করে মন্ত্র উচ্চারণ করে
তিনি আহুতি দিতে লাগলেন সামনের আগুনের হোমে। চারিদিকে ঘণ্টার ধ্বনি, শঙ্কর ধ্বনি পড়ছে মুহুর্মুহু। বাচ্চারা খেলা করছে, চাষিরা গান গাইছে মনের আনন্দে। আমি ছিলাম রান্না তদারকিতে, আমার মেজদা ছিল অতিথি আপ্যায়নে, আর বড়দাদা ছিলেন পূজার আসনে ঠাকুরমশাইয়ের পাশেই। কিন্তু হঠাৎ জমিদার পূজার আসন ছেড়ে উঠে এলো। ঠাকুরমশাই অত কিছু না লক্ষ্য করে নিজের মতো পূজার মন্ত্র উচ্চারণ করতে লাগলো উচ্চস্বরে। জমিদার বাড়িতে এমন আনন্দের দিনে চারিদিকে হই হট্টগোলের মাঝেই ঠিক কিছুক্ষণ পরে এমন সময় একটি চিৎকারে ভীত সন্ত্রস্ত হয়ে ওঠে পুরো জমিদার বাড়ি। পুরোহিত মশাইও সেই চিৎকারে মন্ত্র বলা স্তব্ধ করে দিলেন। চিৎকারটি একটি মহিলার। আর্তনাদটি এসেছে মন্দির সংলগ্ন বন্ধ নাট মন্দির থেকে। অল্প কিছুক্ষণের মধ্যেই সবাই ছুটে গিয়ে বন্ধ নাট মন্দিরের দরজা খুলে যে দৃশ্য দেখলাম তাতে আমাদের সকলের হৃদয়ে রাগে, ক্ষোভে, দুঃখে পাথর হয়ে গেল। দেখলাম আমার বড়দাদা জমিদার রাঘব রায়কে ঘিরে চারিদিকে কত বাইজিরা নেচে চলেছে। তারা মনের আনন্দে ফুর্তি করে চলেছে। তাদের সাথে জমিদারের নায়েব মশাই আর 10 জন লোক ছিল পাহারাদার হিসাবে। আর এমন সময় তাদের মধ্যে থেকে দুহাত দিয়ে সরিয়ে ঠেলে অর্ধবসন অবস্থায় বেরিয়ে এলো স্বয়ং পুরোহিতের একমাত্র যুবতী মেয়ে মণিমালা। সেই দৃশ্য দেখে পুরোহিত রথিরাম মশাই ছুটে গিয়ে মেয়েকে জড়িয়ে ধরলেন আর পাগলের মতো কাঁদতে শুরু করলেন। কোনো কিছু ভেবে ওঠার আগে আমার মেজদাদা সমস্ত কিছু বুঝতে পেরে, রাগ না সামলাতে পেরে ঝাঁপিয়ে পড়ল জমিদারের ওপরে, তার গলা টিপে ধরল। কিন্তু জমিদারের খাস যে 10 জন লোক ছিল তারা এসে মেজদাদাকে লাঠি দিয়ে মারতে লাগলো। আমরা সবাই যাওয়ার আগে জমিদার এত লোক দেখে মেজ ভাইকে ঠেলে ফেলে দিয়ে পালাতে যাচ্ছিল। হঠাৎ তাকে বাধা দিয়ে ফেলেন পুরোহিত মশাই। রাগে ক্ষোভে ফেটে পড়েন তিনি, জমিদারকে দুহাত দিয়ে চেপে ধরেন। কিন্তু দুর্ভাগ্য হলো লোকজন তাকে ধরার আগেই জমিদার একজনের হাত থেকে একটি বল্লম কেড়ে নিয়ে সেটা বৃদ্ধ পুরোহিতের বুকের ওপর বসিয়ে দেয়। থর থর করতে করতে বৃদ্ধ পুরোহিতের দেহ মাটিতে লুটিয়ে পড়ে এবং তীব্র যন্ত্রণায় কাতরাতে কাতরাতে অল্প কিছুক্ষণের মধ্যে নিস্তব্ধ হয়ে গেল পুরোহিত মশাইয়ের শরীরটা। এমন দৃশ্য দেখে মণিমালা অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। চোখের সামনে গ্রামবাসী এমন একটি নৃশংস ঘটনার সাক্ষী হয়ে থাকলো এবং কেউই ভয় আর জমিদারের দিকে এগোতে সাহস পাচ্ছিল না। আর সেই সুযোগ নিয়ে জমিদার সহ তার 10 জন লাঠিয়াল আর তার নায়েব সেখান থেকে পালাতে যাচ্ছিল। তারা মন্দিরের সামনে নামতেই বিনা মেঘে কোথা থেকে পরপর বাজ পড়ে সেখানেই তাদের মৃত্যু হয়। আর আকাশে এক বিকট অশনি সংকেত দেখা দেয়। মুহূর্তের মধ্যে আকাশ গভীর অন্ধকারে ঢেকে যায়। সেদিন সবাই লক্ষ্য করেছিল ঠাকুরমশাই, দেবী অন্নপূর্ণার শান্ত মুখ যেন রক্তবর্ণ ধারণ করেছিল। এত কিছুর মধ্যে আরও একটি বিষয় কারো নজরে এড়ালো না। হঠাৎ তার কিছু পরেই আমার মেজদা মন্দির থেকে ছুটে বেরিয়ে গেল রাস্তায়। তাকে সবাই আটকাতে গিয়েও পারল না। বদ্ধ পাগল হয়ে গেল সেদিনের পর থেকে। তাকে অনেকবার বাড়িতে আনার চেষ্টা করলেও তিনি আর কখনো বাড়ি ফিরে আসেননি। তাই আমি লোক দিয়ে একটি কুঠির বানিয়ে তাকে গ্রামের এক ধারে বেঁধে রেখেছি। আমি জানি এটা আমি অন্যায় করেছি, কিন্তু তাছাড়া বিশ্বাস করুন ঠাকুরমশাই, আর কোনো উপায় ছিল না। রাত বিরেতে গ্রামের মানুষের বিভীষিকা হয়ে উঠেছিল সে, তাই তাকে বেঁধে রাখাটা আবশ্যিক হয়ে পড়েছিল। আর তারপর থেকেই আমাদের দেবীর অন্নপূর্ণার দেবশিলা হারিয়ে যায়। অনেকে বলে নাকি পাগল হয়ে জমিদার বাড়ির মেজ ছেলে দেবশিলা নিয়ে মন্দির থেকে পালিয়ে যায়। আবার অনেকে বলে দেবশিলা আপনা থেকেই উধাও হয়ে গেছে। সেবার পুজো অসম্পূর্ণ থেকে গেল ঠাকুরমশাই। এবার আমি বললাম, আর সেই পুরোহিত কন্যার কি হলো? তিনি বললেন, সেই ঘটনার ঠিক পরের দিন নিজ বাসায় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল বছর 17 কুমারী মণিমালা।
ঠাকুরমশাই, এই ঘটনা আমাদের গ্রামের এক দুঃস্বপ্ন। হঠাৎ করে এত বড় ঘটনা ঘটে যাবে আমরা কেউই আন্দাজ করতে পারিনি। অনেকে এই ঘটনার সম্পূর্ণ বিবরণ না জানলেও আমি এবং গ্রামের কিছু মানুষ যারা সেই দিন জমিদার বাড়িতে উপস্থিত ছিলাম তারা সকলেই এই ঘটনার সাক্ষী আছি। একদিকে মন্দিরেতে বাইজি সহযোগে কুলপুরোহিতের একমাত্র কন্যাকে অসম্মান করা ও নিজের হাতে কুলপুরোহিতকে হত্যা করা, এই মহাপাপে তৎক্ষণাৎ দাদার মৃত্যু হলেও আজও আমরা কেউই বেরোতে পারিনি সেই ভয়ালো সর্বনেশে পাপ থেকে। সেই কারণেই হতে পারে মা অন্নপূর্ণা আজও আমাদের শাস্তি দিয়ে চলেছেন। ঠাকুরমশাই, এই হলো আমাদের বংশের ইতিহাসে সর্বনেশে এক অধ্যায়। আমি আগে আপনাকে বলিনি, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। এবার কিছু করুন ঠাকুরমশাই। আমি এতক্ষণে সমস্ত ঘটনা বুঝতে পেরে গেছি এবং এর প্রতিকারের ব্যবস্থাও ভেবে নিলাম। এবং তারপর রাত্রে আমার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা জমিদারকে খুলে বললাম। তিনিও অবাক হয়ে গেলেন এবং বললেন, তাহলে এবার কি হবে ঠাকুরমশাই? স্বয়ং দেবী অন্নপূর্ণা যে অভিশাপ দিয়ে চলেছেন, এর মধ্যে থেকে বেরোনোর কোনো উপায় নেই? আমি বললাম, অবশ্যই আছে। তার জন্য আর 2 দিন অপেক্ষা করতে হবে। অন্নপূর্ণা পূজার পূর্ণ লগ্ন আর 2 দিন পরে। এবার আমি নিজে ওই কলঙ্কযুক্ত দেবী শূন্য মন্দিরে আবারও দেবীর প্রাণ প্রতিষ্ঠা করব। তার জন্য সমগ্র আয়োজন করো। ওই ঘটনার পর থেকে আপনারা পূজা করে আসছেন বছর বছর, কিন্তু সেটা বৃথা। দেবী আর এই মন্দিরে অবস্থান করছেন না। কিন্তু পূজার আগে আপনি কিছু লোক পাঠিয়ে আপনার মেজ দাদার কুঠির খোঁজ করিয়ে দেবশিলা উদ্ধার করে নিয়ে আসুন। এবার অবাক হয়ে জমিদার বললেন, ওখানে গেলে দেবশিলা পাওয়া যাবে ঠাকুরমশাই? কি বলছেন আপনি? আমি ঠিকই বলছি, ওইখানেই দেবশিলা বিরাজমান। তাই ওই কুঠির থেকে আমি দেবীকে বেরিয়ে আসতে দেখেছিলাম। আমার কথা মতো জমিদার সেই দিনই লোক পাঠিয়ে খোঁজ করিয়ে জীর্ণ এক দেবশিলা উদ্ধার করে নিয়ে আসলো নিশিকান্তের কুঠির থেকে। 2 দিন পর আবার জমিদার বাড়িতে উৎসব ঘোষণা হলো। শেষ ভরসা ভেবে গ্রামের লোক অতি কষ্টে জমিদার বাড়িতে হাজির হলো অন্নপূর্ণা পুজো দেখার জন্য। জমিদার বাড়ির মেজকর্তা অর্থাৎ পাগল নিশিকান্তকেও নিয়ে আসা হলো। পরিষ্কার কাপড় পরিয়ে তাকে বসানো হলো, কিন্তু আজ সে তার কথা একেবারেই বন্ধ রেখেছে। তার মুখে কোনো বুলি নেই, কেবলই মন্দিরের এক কোণায় বসে তাকিয়ে আছে মায়ের মুখের দিকে। পারো আর তার বাবা মাও এসেছে পুজো দেখতে। পারো আমাকে দেখতে পেয়ে আমার কাছে ছুটে এসে বসে পড়ল। মেয়েটি বাচ্চা হলেও তার হাতের কাজ খুব চটপটে। আমাকে হাতে হাতে সাহায্য করলো পুজোর জোগাড়ে। তার নরম কচি হাতের তোলা ফুল এনে দিল। একটা লাল টকটকে শাড়িও পরেছে দেখছি। আহা, কি সুন্দরী না লাগছে বাচ্চাটাকে, দেখেও মন ভরে যায়। এই তো আসল দেবী বসে আছে আমার পাশে। আমি তাকে পাশে বসিয়ে নিলাম। সে বলল, দূর, আর কতক্ষণ লাগবে বাবা মশাই? তাড়াতাড়ি করুন না পুজোটা, আমি তো অঞ্জলি দেব। ঘরে অনেকদিন খাওয়া না পেলেও সকাল থেকে তো জলটাও পেটে দিইনি। আর কতক্ষণ থাকবো বলুন তো? নিন তাড়াতাড়ি করুন তো দেখি। তার এমন কথা শোনাতে জমিদারের চোখ ছলছল করে উঠল। এক ফোঁটা জল গড়িয়ে এলো আমারও চোখ থেকে। সত্যি, আর কতক্ষণই বা এরা অভুক্ত থাকবে? জানি না কিসের জোরে বাচ্চা মেয়েটা বেঁচে আছে দিনের পর দিন আধ পেটা অভুক্ত অবস্থায়। আমি বললাম, এই তো মা, আর একটুখানি পরেই পূজা সম্পন্ন হবে। একটু বস মা আমার। ঠিক আছে, আপনি তাড়াতাড়ি নিন, আমি এই বসলুম, কটা মালা গেঁথে নি।
নরম হাতে সে ফুল একত্রিত করে মালা তৈরিতে ব্যস্ত হয়ে পড়ল। আমিও আমার কাজ আরম্ভ করলাম। আমি আবার দেবশিলা স্নান করিয়ে পুনরায় যথাস্থানে প্রতিষ্ঠা করলাম। চারিদিকে মেয়ে বউরা শঙ্খধ্বনি করতে লাগলো, কিন্তু এত আয়োজনের পরেও মায়ের মুখ শান্ত দেখাচ্ছে না। আমি বুঝতে পারছি আবার কিছু একটা অশনি সংকেত আসতে চলেছে। যেমন ভেবেছিলাম ঠিক তেমনটাই হলো। আকাশ ভেঙে পড়েছে জমিদার বাড়ির উপরে। মুহুর মুহুর বজ্রপাত হচ্ছে হঠাৎ করেই। চারিদিকে আকাশ বাতাস পাগল হয়ে উঠেছে। গাছপালা ভেঙে পড়েছে উঠোনের উপর, কিন্তু এক ফোঁটাও বৃষ্টি হচ্ছে না। জমিদার সবাইকে মন্দিরের মধ্যে ঢুকিয়ে নিলেন। এই মহা দুর্যোগের মধ্যেও আমি মন্ত্র পড়া বন্ধ করলাম না। আমি রীতিমতো হোম করে আহুতি দিতে লাগলাম আর মন্ত্র পড়তে লাগলাম। এবার দু হাত জড়ো করে মায়ের মুখের দিকে তাকিয়ে বললাম, কেন কেন অনিষ্ট করছিস মা তোর এই নিষ্পাপ সন্তানদের? তোর কাছে যে অপরাধী তাকে তো সঙ্গে সঙ্গে শাস্তি দিয়েছিস, তাহলে এই অভাগা গ্রামবাসীদের উপর অযথা কেন প্রতিশোধ নিচ্ছিস মা? দে মা, এবার ক্ষমা করে দে। এরা তো কোনো অন্যায় করেনি তোর কাছে, এরা সবাই তো তোর সন্তান মা। দে মা, এবার ক্ষমা করে দে মা। বাইরে তখন মহা দুর্যোগ নেমে এসেছে। মায়ের গলায় ফুলের মালা পাগলের মতো দুলে চলেছে বাতাসের ধাক্কায়। দুহাত জড়ো করে মায়ের মুখের দিকে তাকিয়ে এক দৃষ্টিতে স্তব করলাম। মন্ত্রপাঠ শেষ করে মায়ের চরণ তলে লুটিয়ে পড়লাম আমি। আমার দেখা দেখি জমিদার মশাইও মায়ের পায়ের কাছে দুটো হাত জড়ো করে লুটিয়ে পড়লেন। পারো শুয়ে পড়ল আমার দেখা দেখি। মায়ের পা ধরে কেঁদে ফেললাম সকলে। উপস্থিত সকলেই কেঁদে কেঁদে লুটিয়ে পড়লেন মায়ের চরণ তলে। পারো বলে উঠল কাতর স্বরে, মা, মাগো, ক্ষমা করে দে মা সবাইকে। আমাদেরকে কেন এত কষ্ট দিচ্ছিস মা? আমরা তো কোনো অন্যায় করিনি মা। ক্ষমা কর মা, মুক্তি দে মা। এতক্ষণ পর একটি শিশুর করুণ কাকুতি মিনতি শুনে বোধহয় এবার করুণ দৃষ্টিতে তাকালেন। আস্তে আস্তে সব দুর্যোগ কেটে গেল। আকাশ বাতাস আবার শান্ত হয়ে গেল। উপস্থিত সকলকে অবাক করে দিয়ে ঝিরঝির করে বৃষ্টি নেমে আসলো উত্তপ্ত মরুপ্রায় বকুলপুরে। সকল মানুষ মায়ের গুণগান করতে লাগলো। সেই রাত্রে পূজা সম্পন্ন করে যে যার বাড়িতে বিদায় নিয়ে চলে গেল। পারোরাও হাসি হাসি মুখ করে বাড়ি ফিরে গেল। পরের দিন সকালে দেখা গেল শুকনো মাটির উপর ছোট ছোট ঘাসের অঙ্কুর ফুটেছে। রাতের বৃষ্টিতে সম্পূর্ণ মাঠ জলে ভরে গেছে। অর্থাৎ বকুলপুর গ্রামের উপর থেকে স্বয়ং মা অন্নপূর্ণার অভিশাপ কেটে গেছে। প্রতিটি গ্রামবাসী জমিদার বাড়ির অজানা কাহিনীকে জেনে গেছে এবং পুরোহিত ও তার কন্যার করুণ কাহিনীও সবার সামনে চলে এসেছে। সকালবেলা গ্রামের সকল মানুষ এসে আমাকে ধন্যবাদ জানিয়ে গেল এবং আশীর্বাদ নিয়ে গেল। আমি সবাইকে মায়ের নাম শুনিয়ে বিদায় দিলাম। জমিদার সূর্যকান্ত রায় মহাশয় আমাকে ধন্যবাদ জানিয়ে বলল, কি বলে যে আপনাকে ধন্যবাদ জানাই ঠাকুর মশাই। আপনি না আসলে আমরা এই অভিশাপ মুক্ত কখনোই হতে পারতাম না। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনি সত্যি সত্যি মায়ের এক ছেলে। আরে না না, ঠিক আছে, সব হলো মায়ের ইচ্ছে। আচ্ছা জমিদার মশাই, এবার তাহলে আমাকে বিদায় দিন। সে কি ঠাকুর মশাই, আর কটা দিন এই অধমের বাড়িতে থাকুন। এই কদিন আপনার সুআহারে ব্যবস্থা করতে পারিনি, তার একটু সুযোগ করে দিন দয়া করে। না না, ওসব কিছু লাগবে না।
এই গ্রামের গরিব চাষিরা ছোট ছোট বাচ্চা নিয়ে সুখে দুবেলা দুমুঠো খেতে পারলেই আমার জীবন সার্থক। তার বেশি আমার আর কিচ্ছু প্রয়োজন নেই। আমি বাবা রাস্তার মানুষ, রাস্তাতেই চলে যাই। এক জায়গায় বেশি দিন থাকা আমার আবার মন চায় না। এই বলে সেদিন বিদায় নিলাম বকুলপুর থেকে। আসার সময় বুঝলে হে কিশোরী, দেখলাম জল ভরা চাষের জমিতে চাষিরা লাঙল নিয়ে মাঠে চলেছে। বাচ্চা, বুড়ো, মেয়ে, বউ সবাই মিলে চাষের খেলায় মেতে উঠেছে। সবারই মুখে হাসির রেখা। সবাই মনের আনন্দে গান গাইতে গাইতে চাষের জমির দিকে ছুটে চলেছে। তার কিছু মাস পর জমিদার বেশ ধুমধাম করে বিয়েও করেছেন পাশের গ্রামের জমিদার কন্যাকে। আসার সময় শুধু ওই বাচ্চা মেয়ে পারোর মুখটা চোখের সামনে ভেসে উঠেছিল। তার কথা ভেবে আমার মনটাও বেশ আনন্দিত হয়ে উঠল। যাক, মেয়েটা এবার দুবেলা দুমুঠো খেতে পাবে। কি হে কিশোরী, কেমন লাগলো এই কাহিনীটি? একটু অন্যরকম লেগেছে তো? এতক্ষণ গল্পটি বলে তারানাথ এইবার থামল। কিশোরী বলল, সত্যি ঠাকুরমশাই, দুর্দান্ত লেগেছে। এই জন্যই তো আপনার কাছে বারবার ছুটে আসা। বাইরে দেখলাম আকাশ একেবারে পরিষ্কার হয়ে গিয়েছে। এবার তারানাথের কাছ থেকে বিদায় নিয়ে দুই বন্ধু মিলে বাড়ির পথে রওনা দিলাম। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, কমেন্টে জানান আপনাদের মতামত। বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমাদের সমস্ত আপডেট আপনাদের কাছে সবার আগে পৌঁছয়। আর তৈরি থাকুন আমাদের পরবর্তী গল্পের জন্য।